গতকাল গিয়েছিল বড় মেয়ের বাসায়। এত বড় খুশির সংবাদ পেয়ে দুবারের সবাই মহা খুশি। আর সেই সংবাদ শুনেই আসছে তিশাও অনেক। যদিও এমনিতেই আসার কথা ছিল ওদের, কিন্তু এই খবরটা শুনে দুদিন আগেই আসছে ওরা। আয়ন বেরিয়েছে অনিমাকে আনতে। দুপুরে আয়নদের বাসায় খাওয়া দাওয়া করবে অনিমা। শেখ সাহেবের থেকে আগেই অনুমতি নিয়েছেন আয়নের বাবা। ভদ্রলোক আপত্তি করেনি। আয়নের মাঝে মধ্যে ভীষণ ভাগ্যবান মনে হয় নিজেকে। মনের মানুষটাকে এত সহজে সবাই পায় না, যদিও বিয়েটা হতে দেরি, কিন্তু সবাই তো রাজি। আমিনা ইসলাম কড়াইয়ে পানি ঢেলে ঢাকনা দিয়ে বসার ঘরে এগিয়ে গেল। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। সকাল 10টা 20 বেজেছে। 11টার মধ্যে তো ওদের আসার কথা। ওরা আসলে যেন ভালো করে কথাবার্তা বলতে পারে, সেজন্য আগেভাগে দুপুরের রান্না সেরে রাখছেন উনি। অনেক অতিশা এলে সবাইকে নিয়ে তাহমিকে দেখতে যাবে। তারপর সেখান থেকে তাহমি ও শহনকেও দুপুরে লাঞ্চের জন্য নিয়ে আসবে। শহন যদিও অফিসে, তাই তাহমি একাই আসবে। পরে শহন অফিস থেকে চলে আসবে শ্বশুরবাড়ি। তাহমিকে শহন সকালবেলা দিয়ে আসতে চেয়েছিল বাবার বাড়ি, কিন্তু অনিকা তিশা যাচ্ছিল বোনের শ্বশুরবাড়িতে গিয়ে দেখবে তাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে দেখে নিচ্ছে অনিমা। এর মধ্যে দুটো পোশাক চেঞ্জ করে দেখা হয়ে গেছে। প্রথমে বেবি পিঙ্ক কালারের 3 পিস পরেছিল, পরে সেটা বদলে আবার সাদা রঙের গাউন পরেছে। কোনো পোশাকে যে সুন্দর লাগবে সেটা নিয়ে সন্ধিয়ান সে। আয়নে চলে আসার সময়ও আগত। এর মধ্যে কলিং বেলের আওয়াজ ভেসে এলো অনিমার কর্ণকুহরে। অনিমার রুদ্ধশ্বাসে ছুটল দরজা খুলে দিতে, এবং খুলেও দিল। আয়না একবার আপদমস্তক নজর বুলিয়ে নিল অনিমার দিকে। এসো এসো। সাজগোজ কমপ্লিট? দেখো তো ঠিকঠাক লাগছে আমাকে? হ্যাঁ, খুব সুন্দর। এর চেয়ে বেশি ঠিকঠাক দেখলে বাইরের লোকজনের নজর পড়বে আমার পিচ্ছি বইয়ের উপর। আমি মোটেও পিচ্ছি নই। থাকে সব, এখন চলো বের হই। তুমি দাঁড়াও, আমি একটু হ্যান্ড ব্যাগে ফোন রেখে আসছি। অনিমা আয়নের জবাবের উপেক্ষা না করে আবার নিজের ঘরের দিকে ছুট লাগালো। মিনিট দুয়েকের মধ্যে আবার ফিরেও এলো। আয়ন হাসলো ঠোঁট কামড়ে। মেয়েটা এখনো ছেলে মানুষই ছাড়তে পারেনি। তাহমি, তাহমি, এদিকে আয়, দেখ কারা এসেছে। আস্তে আস্তে আসবি কিন্তু। শাশুড়ির হাঁক ডাক শুনি নিজের ঘর থেকে বেরিয়ে এলো তাহমি। বসার ঘরে বসে আছে তিশা, অনিক ও আমিনা ইসলাম। বোরকা পরে আছে তিশা এখনো। ও বাড়িতে পৌঁছেই এখানে এলো তিশা ও অনিক। কেমন আছিস তৃষা? অনিক কেমন আছে? তাহমি তিশার সামনাসামনি সোফায় বসল। ফরিদা খান এর মধ্যে হালকা নাস্তা পরিবেশন করেছেন। আলহামদুলিল্লাহ আপাই, আমরা বেশ ভালো আছি। তোমার শরীর খারাপ কি? আলহামদুলিল্লাহ ভালো। আমিনা ইসলাম তাহমির পাশে বসলো এসে। মেয়েকে ভালো করে দেখে নিল একবার। আমিনা ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে বলেন, তাহমিমা, কত বড় হয়ে গিয়েছিস তোরা। তোর বাবা খবরটা শুনে একদিন আগে ফেরার জন্য চেষ্টা করেছে। কাজকর্ম না থাকলে কখন আসতে তোর কাছে? সমস্যা নেই মা, আমি তো আছি। বাবা ধীরে সুস্থে কাজ করুক। তোমরা কিছু খাচ্ছ না কেন? তৃষা, নাও নাও, নতুন জামাইকেও খেতে বলো। ফরিদা খান বললেন তিশাকে। অল্প স্বল্প খেলো ওরা। এরপর তাহমিকে নিয়ে নিজেদের বাড়ির দিকে এগোলো। শহন দুপুরে যাবে একেবারে, বিকেলবেলা আর অফিসে যাবে না। অন্যদিকে বাসে এসে কাউকে না দেখে অনিমা হাজারটা প্রশ্ন করে ফেলেছে আয়নকে। বেচারা আয়ন চুপ করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। দরজা খুলে রেখেছে সবার ফিরবে সেজন্য। অনিমা ড্রয়িং রুমে হেঁটে হেঁটে বিভিন্ন মতবাদ প্রকাশে ব্যস্ত। শুনছো? হ্যাঁ বলো। কান থাকায় তো বিপদে পড়ে গেছি, না থাকলে তো আর শুনতাম না। আয়ন নিরস গলায় বলল। অনিমা দিল মুখ ভেঙচি। এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল আয়নকে। ঘাড়ে নাক ডুবিয়ে নিঃশ্বাস ফেল বার কয়েক। উষ্ণ ছোঁয়ে কেমন অস্থির লাগছে আয়নের। এখন যদি কেউ এসে দরজার সামনে এসব দেখে কি ভাববে? আয়ন এসব ভেবে অনিমাকে নিয়ে সোফায় বসালো, নিজেও বসলো পাশে। অনিমা এতদিনে একটু ফাঁকা জায়গা পায়নি আয়নকে। আস্তায় নিরিবিলিতে পেয়ে সর্বোচ্চ জ্বালিয়ে মারবে বলেই হয়তো প্রতিজ্ঞা করেছে সে। শোনো না, আসো একটা কিস করো। কোথায় করব বলো? তোমাকে দেখতে ইচ্ছে করছে।
অনিমা সচ্ছল প্রতি উত্তরে আইন ঠোঁট কামড়ে হাসল। ঈশায় বক্ষ বিভাজনের দিকে দেখিয়ে বলল, ওখানে কিস করব, আসো। অনিমা তড়িৎ গতিতে সোফা থেকে উঠে অন্যদিকে গিয়ে দাঁড়ালো। আইন হাসছে ওর অবস্থা দেখে। সারাক্ষণ জ্বালিয়ে মারা মেয়েটা যদি উল্টো এমন করে তবে মজা লাগবারই কথাই। খবরদার বললাম, এদিকে আর ইশারা করবে না। অসভ্য হয়ে যাচ্ছ তুমি। কপাল, গাল, ঠোঁট থাকতে নজর অন্যদিকে যায় কেন? অ্যান বসা থেকে উঠে ধীর পায়ে অনিমার দিকে এগোচ্ছে। নজরের কি দোষ বলো? এত আকর্ষণীয় হলে তো সব দিকে নজর যাবে। আসো, কাছে এসো, লাভ বাইট দিচ্ছি। না না, ইয়েস। আইন ঠোঁট টিপে হাসতে হাসতে অনিমার দিকে এগোচ্ছে, আর অনিমা এক পা করে পিছিয়ে যাচ্ছে। এমন সময় দরজা কারোর উপস্থিতি পেয়ে হকচকিয়ে গেল দুজনেই। সবাই এসে গেছে। দুপুরে সবাই একসাথে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলো। বিকেলের দিকে অনিমাকে বাসায় পৌঁছে দিতে গেল আয়ান। রাতে ছাদে সবে মিলে আড্ডা দিবে বলে ঠিক করেছে সহন ও অনিক। অ্যান সেই মতো সন্ধ্যায় বাসায় ফেরার আগে কিছু খাবার কিনে নিয়ে এসেছে। আগুন জেলে সবাই বসে খাবে আর আড্ডা দিবে। যদিও শীতকালে আগুনের পাশে বসে মানুষ, কিন্তু ওদের গরমেও এমন কাজ করা লাগবে। সন্ধ্যা হতেই আয়ান, সহন, তাহমি, অনিক ও তিশা ছাদে চলে এসেছে। আকাশে আজ ভরা পূর্ণিমা। দূর থেকে দিনের আলোর মতো সব কিছু স্পষ্ট লাগছে। দুবনি থ্রি পিস পরে আছে আর ছেলেরা টি শার্ট আর লুঙ্গি, হাফ প্যান্ট। সবাই গোল হয়ে বসলো। অনিমাকে ভীষণ মিস করছে আয়ান। মেয়েটা থাকলে ভীষণ কথা বলতো, মাঝে মধ্যে তাকে বিব্রত করতো বটে। কি ব্যাপার শালা বাবু, হবু বউকে মিস করছো বুঝি? সহনের প্রশ্নে অনেক হেসে উঠল। আয়ান খানিকটা লজ্জা পেল হয়তো। আরে না, চলো আমরা বরং অন্তঃসারি খেলবো। তাহমি বলল। ঠিক আছে, কে প্রথমে গান গাইবে তাহলে? তিশা অনেককে দেখিয়ে বলল, ডাক্তার সাহেব আগে শুরু করুন, তারপর দুলাভাই। আয়ান বলল। সহন একটু ভাবলো, তারপর গান শুরু করলো সে। লা 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 লা, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদাই, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যাই, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? হাসি আনন্দে দুটো দিন সবে একসাথে কাটালো। সহন যেহেতু বৃহস্পতিবার দুপুরে এসেছিল, শুক্রবার কাটিয়ে একেবারে শনিবারে অফিসে গিয়েছে। তাহমিকে পাশে পৌঁছে দিয়েছে আয়ান। তৃষাও অনেক যাবে আর একদিন পরে। তৃষাও অনেকের সম্পর্ক আগে চেয়ে বন্ডিং ভালো হয়েছে। অনেক আগের মতো পাগলামি করে না এখন, আর না তো নিজে থেকে তৃষাকে বিরক্ত করে। পরন্ত বিকেল বাগানে দাঁড়িয়ে গাছগুলো পর্যবেক্ষণ করছে অনিমা। গাছ ভীষণ ভালোবাসে মেয়েটা, বিশেষ করে ফুলের গাছ। বাগানে হরেক রকম ফুলের গাছ আছে, তার মধ্যে গোলাপ, ডালিয়া, অপরাজিতা, মাধবীলতা অনিমার বেশি প্রিয়। তবে সবচেয়ে বেশি প্রিয় যে ফুল সেটা হলো বকুল। বাগানের পশ্চিম দিকে একটা বকুল গাছ আছে। অনিমা প্রতিদিন নিয়ম করে একবার বকুল গাছটার নিচে গিয়ে ফুল কুড়িয়ে নিয়ে আসে। কিছু ফুল বইয়ের ভাঁজে রাখে আর কিছু ফুল বালিশের পাশে। আসলে এই গাছটা অনিমার মা রোপণ করেছিলেন, সেজন্য এই গাছের সংস্পর্শে গেলে কেমন একটা মানসিক শান্তি পায় মেয়েটা। অনিমা, আচমকা বাবার ডাকে চমকে উঠল অনিমা। এই সময় খুব কমই বাসায় থাকেন সত্তার শেখ। অনিমা বাবার দিকে এগোলো কয়েক কদম। জি বাবা, তুমি এখন এলে যে, কিছু বলবে? মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন সত্তার শেখ। কেমন জানি লাগছে ওনাকে আজ। অনিমা বিষয়টা বুঝতে পেরে বাবাকে জড়িয়ে ধরল। বলছিলাম তুই বরং বিয়েটা এক্ষুনি করে নে মা, এমনি তো 1 বছর পরে বিয়ে হবে, তার চেয়ে এক্ষুনি কর। শুধু শুধু দূরে দূরে থেকে দুজন কষ্ট পাবি কেন? অনিমা জানে নিশ্চয়ই তার বাবা অন্য কোনো কারণে এত তাড়াহুড়ো করছে। বাবা, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তবু ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। আমাকে বিদায় দাও। জন্য তোমাদের এত তাড়া?
অভিমানী সুরে বলল অনিমা। মেয়ের মাথায় চুমু খেলেন সত্তার শেখ। দু চোখ ছলছল করছে ওনার। অনিমা চুপ করে আছে। পারলে আজীবন আমার কাছে রাখতাম তোকে, কিন্তু সেটা তো সম্ভব নয় অনিমা। আমি সন্ধ্যায় যাব আয়ানদের বাসায়, কোন কল দেবো আয়ানকে। আনুষ্ঠানিকভাবে আমি তো বিয়ের কথা বলতে যেতে হবে তো। আচ্ছা বাবা। দু পরিবারের সবাই একসাথে বসে অনিমা ও আয়ানের বিয়ের দিন তারিখ ঠিক করেছে। অনিমার বাবা বিয়েটা তাড়াহুড়ো করে দিতে চাইলেও শেষমেশ সেটা হলো না, কারণ অনিমার পরীক্ষা শেষ হওয়ার আগে আয়ন কোনোভাবে বিয়ে করতে রাজি না। বিয়ে করলে অবশ্যই অনিমার লেখাপড়ার মন মানসিকতা একটু হলেও বিগড়ে যাবে। সেসব আয়ন চায় না, কেউ না জানুক। আয়ন তো জানে না, আয়ন তো জানে এখনই বিয়ে হলে অনিমা বই পড়ার বদলে সারাদিন তাকেই পড়ার চেষ্টা করবে। সেজন্য ঠিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই বিয়েটা হবে। তাই শেষমেশ সত্তার শেখও সেটাই মেনে নিয়েছেন। আয়ন সব কিছু সাইডে রেখে মনোযোগ দিতে বলেছে অনিমাকে। সংসার করার একমাত্র লক্ষ্য না করে নিজের যোগ্যতা অর্জনের দিকেও মনোযোগী হতে হবে অনিমাকে। দেখতে দেখতে মাস 6 কেটে গেল। তাহমির পেটটা আগের তুলনায় উঁচু হয়ে গেছে। সেই নিয়ে ভীষণ লজ্জা লাগে ওর। আগে যদিও তেমন লজ্জা ছিল না, কিন্তু এই অবস্থায় কারোর সামনে যেতে ভীষণ লজ্জা লাগে তাহমির। সেজন্য শ্বশুরের সামনে পড়ে না বললেই চলে। আর স্কুল থেকে ছুটি নিয়েছে। সন্ত বলেছিল চাকরি ছেড়ে দিতে, কিন্তু স্কুলের সবাই তাহমিকে খুব ভালোবাসেন। তাই যতদিন ইচ্ছে ছুটিতে থাকলেও দিন শেষে তাদের সাথে তাহমিকে রাখতে চান স্কুল কমিটি। তাহমিও তাই চাকরি ছাড়েনি। ভর দুপুরবেলা দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘরে এসে বিছানায় বসলো তাহমি। আজ শুক্রবার হওয়ায় সহনও বাসায় আছে। সহনের খাওয়া শেষ হয়নি এখনো। শরীরটা কেমন অস্থির লাগছে তাহমির। শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। মাঝে মধ্যে মেজাজ হুটহাট বিগড়ে যাচ্ছে। নিজেকে ভীষণ অসহায় লাগে তাহমির। হঠাৎ হঠাৎ মুড সুইং হয়। কি রে, এইভাবে বসে আছিস কেন? অস্বস্তি লাগছে? সহনের প্রশ্নে ভাবনায় লাগাম টেনে সামনের দিকে দৃষ্টিপাত করলো তাহমি। সহন দাঁড়িয়ে আছে তাহমির একটু সামনেই, কিন্তু ভাবনার অতলে ডুবে থাকার জন্য সহনের উপস্থিতি টের পায়নি এতক্ষণ। একটু বুঝলাম, মন খারাপ করিস না। এই সময় এমন হয়, সমস্যা নেই। তোর যখন যা মন চায় তাই কর। ইচ্ছে করলে আমার চুলগুলো উগড়ে দিস, আবার ইচ্ছে হলে জিনিসপত্র ভাঙচুর করিস। সহন ভুরু নাচিয়ে বলল। তাহমির কপালে বিরক্তিসূচক রেখা ফুটে উঠল। এটাই সমস্যা। সামান্য সামান্য বিষয়গুলো বিরক্ত লাগে, মাঝে মধ্যে আবার খুব ভয় করে যদি সব কিছু ঠিকঠাক মতো না হয়। এসব ইচ্ছে করে না, তুই সর। এসব কথা শুনতে ইচ্ছে করছে না। শাওন ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি আর একটা চুল বাঁধার ক্লিপ নিয়ে এসে তাহমির পেছনে বসলো। এলোমেলো হয়ে আছে সব চুল, ঠিকমতো নিজের যত্ন নিচ্ছে না মেয়েটা। শাওন আস্তে আস্তে চুলগুলো আশ্রে দিতে লাগলো। থাক, রাগ করিস না, ঠান্ডা হয়ে বস। চুলগুলো বেঁধে দিচ্ছি, তারপর শুয়ে ঘুমানোর চেষ্টা কর। বরং এত কেয়ার করিস কেন? শুধু বেবির জন্য? না, বেবি এবং বেবির মা দুজনের জন্য। দুজনেই আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। চুল বাঁধা শেষ করে ফের চিরুনি ড্রেসিং টেবিলের উপর রেখে আসলো সহন। তাহমি ততক্ষণে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। সহনও তাহমির পাশে শুয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বরটা আমার এত ভালো, আগে বুঝলে কলেজে থাকতেই বিয়ে করে নিতাম রে। ভাই রে ভাই, তুই তখন এসব নিয়ে ভাবতি? তুই তো ছেলেদের সাথে মারামারি করতেই বিজি থাকতি। সহনের ভ্যাবাচাকা মার্কা চেহারা দেখে তাহমি খিলখিল করে হেসে উঠল। আমি তোর বউ, ভাই হই না। তুই আমাকে ভাই ডাকলে ছেলে মেয়েও কিন্তু মা রেখে মামা ডাকতে পারে। হুশ, আমি তো এমনি বললাম। পুচকু শোনা এলে কি তখন এসব বলে ডাকবো? কি জানি, জানতে হবে না। বিশ্রাম নিয়ে নে, সন্ধ্যায় আমার জন্য ফুচকা চটপটি আনতে হবে কিন্তু। শন শুয়ে তাহমির একটা হাত নিজের বুকের উপর রেখে বলল, ঠিক আছে মহারানী, আপনার আদেশ শিরোধার্য করা হলো। তাহমি মুচকি হেসে চোখ বন্ধ করলো। দুপুরে খাওয়ার পর একটু না ঘুমালে শরীর কেমন ম্যাচম্যাচ করে। বিকেলের মিলান রোদে পার্কের বেঞ্চে বসে আছে আয়ন ও অনিমা।
অনিমার হাতে এতগুলো শপিং ব্যাগ ছিল, কিন্তু সেগুলো আপাতত আয়নের হাতে অবস্থান করছে। বিষয়টা আয়নের জন্য বেশ কষ্টকর। অনিমা শপিং করতে এসে আয়নের সাথে মিট করে, কিন্তু শপিং করার টাকা বাবার কাছ থেকে আনে সে। আয়ন তো বেকার, চাইলেও বেশি শখ আহ্লাদ পূরণ করতে পারে না। এজন্য মন খারাপ লাগছে আয়নের। অনিমার চোখ মুখ দেখে খুব আনন্দিত মনে হচ্ছে তাকে। আয়ন নিজে থেকে কিছু জিজ্ঞেস করবে না, কারণ অনিমা যা বলার নিজে থেকেই বলবে, সেটা আয়ন ভালো করে জানে। কালকে দুপুরে বাসায় চলে এসো। প্রফুল্ল চিত্রে বলল অনিমা। মন তার বেশ উড়ুড়ু, মেজাজ ফুরফুরে। আয়ন কৌতূহলবশত শুধালো, কেন? আব্বু যেতে বলেছে তাই। তাহলে যাব। কেন? আমি বললে কি যেতে না? আগের মতো কি দুষ্টুমি করি আমি? সেটা নয়, আঙ্কেল যখন ডেকেছেন তখন জরুরি কিছু বলার জন্যই, তবে যাবই সেটা বললাম। বুঝলাম। চলো এখন বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এখন থেকে বউয়ের ব্যাগে বই রাখতে শিখো। বসা থেকে উঠে দাঁড়ালো অনিমা, সাথে আয়নও ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে। শেয়ার বলতে, পুরুষ মানুষের অন্যতম ডিউটি তো শখের নারীর ব্যাগপত্র টানা, তো চলো আর কি। অনিমা হেসে সামনে এগোতে লাগলো। আয়নের ভীষণ বিব্রত লাগে অনিমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে। সামনে বিয়ে, অথচ এখনো পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারেনি সে। কোনো বাবা তার মেয়েকে এরকম একটা বেকার ছেলের হাতে তুলে দিতে চায়? নেহাত অনিমার বাবা ভালো মানুষ এবং নিজের অঢেল সম্পত্তি রয়েছে বলেই আয়নের সাথে বিয়ে দিতে হয়তো রাজি হয়েছেন। নিজের সব কিছু মেয়ের বলে আয়নের চাকরি নিয়ে হয়তো মাথা ঘামাচ্ছেন না তিনি। কিন্তু কালকে যদি হঠাৎ সেসব নিয়ে কিছু বলে, তাহলে কি বলবে আয়ন? চাকরির জন্য যে চেষ্টা করছে না তেমনটা নয়। এভাবে হাঁটছো কেন? অনিমার কথাই স্বয়ংবিদ ফিরে পেল আয়ন। আনমনে হাঁটার ফলে অদ্ভুত মনে হয়েছে অনিমার কাছে। কিছু না, চলো। অনিমার ভাবল না আয়নের অন্যমনস্কতার কারণ কি। রাত হলে নিস্তব্ধতায় ছেয়ে যায় গোটা পৃথিবী। নিশাচর পাখিরা উড়ে বেড়ায় যেখানে সেখানে। গ্রীষ্মের আগমনে উত্তপ্ত ধরণীর বুক, গরমে হাঁসফাঁস করছে প্রাণীকুল। এর মধ্যে আবার লোডশেডিং হয় প্রচুর। এমনও হয় যে ঘন্টার থেকে 2-3 বার বিদ্যুৎ আসা যাওয়া করে। সেই নিয়ে বিরক্ত দিশা। বেলকনিতে দাঁড়িয়ে আছে রাত 1টার সময় সে। শর্ট টপসের সাথে প্লাজো পরেছে সে। চুলগুলো উপরে তুলে খোপা করা। আকাশে অল্প বিস্তর বিদ্যুৎ চমকাচ্ছে। বৈশাখের কালবৈশাখী ঝড়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে এক একটা শহর কিংবা গ্রাম। কিন্তু তিশাদের এদিকে বৃষ্টি হয় না, তারপর ঝড়। ঘুমের ঘরে পাশে হাত রাখতে তিশার উপস্থিতি টের না পেয়ে ঘুম ভেঙে গেল অনিকের। চোখ ডলে ডলে বিছানা থেকে উঠে বসলো অনিক। বিদ্যুৎ নেই, গরমে ঘামি গোসল করে দিয়েছে অনিককে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে ফ্ল্যাশ লাইট জ্বেলে দিল অনিক। না, ঘরে নেই মেয়েটা। তবে কি বারান্দায় নাকি? একাই ছাদে চলে গেল আবার। ঘুমের 12টা বাজিয়ে বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগোলো অনিক। ধীর পায়ে থামলো বারান্দার দরজার সামনে। তিশাকে অস্পষ্ট দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকানিতে আলোতে। অনেক ফ্ল্যাশ লাইট জ্বেলে তিশার দিকে এগিয়ে গেল। লাইটের অস্তিত্ব পেয়ে তিশা পেছন ফিরে তাকালো। কি হলো, এখানে এলে যে? ঘুম ভেঙে তোমাকে পাশে না পেয়ে অশান্তি লাগছিল। তুমি এখানে কেন? কারেন্ট নেই, গরমে শেষ গো। অনেক কপালের ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে তিশার দিকে দৃষ্টিপাত করলো। তিশাও কপালেও বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিশা বাইরের দিকে দৃষ্টি ছড়িয়ে বলল, গরমে ঘুম আসছে না আমার, তার চেয়ে এখানে একটু একটু বাতাস আছে। দেখি কালকে একটা চার্জার ফ্যান কিনবো, চার্জ দিয়ে রাখবে, কারেন্ট গেলেও চলবে। ঠিক আছে, ছাদে যাবে? ওখানে ভালো বাতাস আছে হয়তো। একা একা যেতে পারছিলাম না এতক্ষণ। অনেক তিশার ডান হাত নিজের বাম হাতের দখলে নিয়ে আঙ্গুলগুলো নাড়াচাড়া করছে। ঠিক আছে চলো, তবে একটা কাজ করি, একটা চাদর আর দুটো বালিশ সাথে নিয়ে যাই। যদি বৃষ্টি হয়? তা হবে বলে মনে হয় না। বিগত 1 মাসেও বৃষ্টির দেখা মেলেনি এই শহরে। আচ্ছা চলো তাহলে।
তিশা ঘরের দিকে এগোলো, সাথে অনিকও। বিছানা থেকে একটা বালিশ নিয়ে আরেকটা বালিশ অনেকের হাতে ধরিয়ে দিয়ে দুজন ঘর থেকে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বেরোলো ঘর থেকে। ছাদে পৌঁছে দুজন ধরাধরি করে বিছানার চাদর বিছিয়ে নিল ফ্লোরে। বিদ্যুৎ চমকানির আলোতে কিছু সময় পরপর সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ঘুম আসবে এই আবহাওয়ায়? অনেক বালিশে মাথা রেখে আকাশের দিকে দৃষ্টিপাত করে শুধালো। তিশা বসে আছে চুপচাপ, আকাশ পর্যবেক্ষণ করছে হয়তো। একটু পর বলল সে, মনে হচ্ছে আজকে ঝড় হবে, চলো ঘরে যাই বরং। আরে আগে আসুক ঝড়, তারপর তুমি শোতো। অনেক তিশার কোমর ধরে শুইয়ে দিল তিশাকে। অনেক তিশার খোপো করা চুলগুলো আলগা করে মুখ গুজিয়ে দিল চুলের মধ্যে। কি করছো? খোলা আকাশের নিচে এসব করতে নেই। হুর, কি এমন করলাম? চুলের ঘ্রাণ নিচ্ছে কেবল, চুপ করে শুয়ে থাকো তো। অনেকের কথায় তিশা গাল ফুলিয়ে শুয়ে রইল। এর মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। সেটা দেখে তিশা অনেকের দিকে তাকিয়ে এসা গেল, বোঝালো সত্যি বৃষ্টি হবে তাহলে। অনেক পাত্তা দিল না সেসবে। আবহাওয়াটার সাথে বউকে আলিঙ্গন করা যেন পারফেক্ট কম্বিনেশন মনে হচ্ছে তার কাছে। বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তেই অনেক শোয়া থেকে উঠে বসলো। তিশা উঠল। এই সত্যিই বৃষ্টি হচ্ছে, বাতাসের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। রুমে চলো তাড়াতাড়ি, ফোন ভিজে যাচ্ছে তোমার। আরে ফোন যে ওয়াটারপ্রুফ, সেটা তুমি ভুলে যাও কেন? অনেক তিশার গাল টেনে দিল। হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। ফোনটা যখন ভিজলে সমস্যা নেই, তবে আমিও একটু ভিজি। এই কথা বলে তিশা উঠে গিয়ে ছাদের মাঝ বরাবর দাঁড়ালো। আকাশের দিকে মুখ করে দুহাত দুদিকে প্রসারিত করে চোখ বন্ধ করে বৃষ্টির ছোঁয়া অনুভব করছে এখন। অনেক বসে বসে পাগলামি দেখছে। কি স্নিগ্ধ সুন্দর লাগছে তার স্ত্রীকে। প্রেয়সীর দিকে তাকিয়ে গান ধরল ডাক্তার সাহেব। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হে কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছি দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হে কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছি দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হে কোন অপরূপ সৃষ্টি। তুমি ঘের কোণে কোণে, এলো বাতাস শোনে। তুমি ঘের কোণে কোণে, এলো বাতাস শোনে। রিমঝিম রিমঝিম বৃষ্টি, একি দুষ্টু অনাসৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হোগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হে কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছি দৃষ্টি। ওগো বৃষ্টি তুমি মিষ্টি। তপ্ত দুপুর, চারিদিকে রোদ আর রোদ। রোদের তাপে অতিষ্ঠ পশু পাখি ও মানুষ। গরমে প্রাণ যায় যায় অবস্থা। আপাতত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের কারণে সেই গরম টের পাচ্ছে না আয়ান। অনিমাদের ড্রয়িং রুমের সোফায় বসে আছে সে। সামনে বসে আছেন অনিমার বাবা। আয়ান দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এসেছে বাসা থেকেই। সত্তার শেখ সে নিয়ে একটু বকাঝকা করেছেন বটে। ভাত না খাওয়াতে পারলেও ফলমূলের ঝুড়ি সামনে এনে রেখেছেন কিছু একটা খাওয়ার জন্য। অনিমা এতক্ষণ বাবার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এখন পাশের ছোপায় গিয়ে বসলো। আয়ন দোনমনো করতে করতে একটা আপেল হাতে রেখে বাকি ফলগুলো সরিয়ে নিতে বলল। একজন মাঝবয়সী লোক এসে ফলের ঝুড়ি নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। যাই হোক, যে কথা বলার জন্য তোমাকে ডাকলাম সেসব বলি। মজার কথা হচ্ছে অনিমা নিজেও জানে না আজকে তোমাকে আমি কি বলতে ডেকেছি। অনিমার বাবা। অনিমার কথাই অনিমা ও আয়ন চোখাচোখি করলো একবার। আয়ন শান্তভাবে বলল, জি বলুন। হ্যাঁ, আমি যাচ্ছি যে তুমি যদি আমার কোম্পানির কাজগুলো এখন থেকে দেখাশোনা করতে তাহলে আমার বড় উপকার হতো।
লোককে দিয়ে কাজ করিয়ে তো নিশ্চিত থাকা যায় না। তাছাড়া আমার তো ছেলে নেই, তুমিই ছেলে, আবার তুমিই মেয়ের জাম, সব কিছু তোমার আর অনিমারই। আঙ্কেল, এত কিছু সামলাতে আমি পারবো না, আমার সেই অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা এমনই এমনই হয় না, কাজ করতে করতে অভিজ্ঞতা আসে। শুরু না করলে অভিজ্ঞতা আসবে কীভাবে? এভাবে ভাবো, তুমি হাল না ধরলে বাইরের লোকজনের উপর নির্ভর করেই থাকতে হবে এখনো। তাছাড়া আমি আর কঠিন বাঁচবো বলো? বাবা, এসব আর বলবে না। অনিমার ছোট্ট ধমকে মুচকি হাসেন সত্তা শেখ। জন্ম মৃত্যু কি কারোর ইচ্ছে কিংবা অনিচ্ছে হয়? মেয়েটা এখনও ছেলে মানুষ রয়ে গেল ভেবে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আচ্ছা বাদ দেও না, আয়নের মতামত কি সেটা জানতে হবে। অ্যান চুপ থেকে সব কিছু ভাবছিল। টাকা পয়সা কিংবা সম্পত্তির প্রতি কোনো লোভ নেই ছেলেটার, কিন্তু জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই ইনকাম করতে চায় আয়ন। তাই সব কিছু ভেবে ইতিবাচক মন্তব্য করল সে। ঠিক আছে আঙ্কেল, আপনি যেভাবে চান আমি সেভাবেই কাজ করব। যাক, আলহামদুলিল্লাহ, এবার শান্তি। ঠিক আছে বাবা, তুমি থাকো, আমি একটু বেরোবো। বসা থেকে দাঁড়িয়ে মৃদু হেসে বললেন সত্তা শেখ। আয়নও উঠল সাথে সাথে। অনিমা বসে রইল একইভাবে। আমিও বেরোবো আঙ্কেল, চলুন। অনিমা, আসছি। একটু পথ যাও তুমি। বাবা, তুমি যাও। ঠিক আছে। অনিমার বাবা বেরিয়ে যেতেই আয়ন রেগে বলল, এভাবে আমাকে থাকতে বললে কেন? লাজ লজ্জা কবে হবে তোমার? কি ভেবেছেন তোমার বাবা? নেহাত উনি তোমার বাবা বলে কিছু হয়তো ভাবছেন না, কিন্তু এসব যদি অন্য কারোর সামনে বসে করে কেমন লাগবে? আয়নের ক্রোধ দেখে অনিমা চুপ হয়ে গেছে। কেমন করলো সে? কালকে কিছু নতুন শাড়ি কিনেছে অনিমা, সেখান থেকে একটা পছন্দ করে দিতে বলবে বলেই তো থাকতে বললো আয়নকে। আমি তো এমনি বললাম। ভেবেচিন্তে সব কিছু বলবা এরপর থেকে। আচ্ছা, তুমি এসো। অনিমার অভিমান হয়েছে। শেষের কথাগুলো বলে নিজের ঘরে চলে গেছে অনিমা। আয়নের খারাপ লাগছে এখন। ওভাবে না বললেও তো হতো। ছোট্ট মেয়েটা কষ্ট পেল তার জন্য। তাহামি বেবি কিক মারলো। শহন উচ্ছ্বাসিত কণ্ঠে তাহমির দিকে তাকিয়ে বলল। বিছানায় আদশা অবস্থায় আছে তাহমি, শহন পাশেই বসা। ডিনার শেষে যে যার রুমে গিয়ে শুয়েছে। শহনের পাগলামি দেখে তাহমি ঠোঁট টিপে হাসছে। হ্যাঁ, মারলো তো। আজকাল প্রায় কিক মারে বেবি। মনে হয় তাড়াতাড়ি বের হয়ে আসতে চাচ্ছে। আর কত দেরি বলতো? এত অধৈর্য হওয়ার কিছু নেই, বুঝেছিস? যখন সে আসবে দেখবি একদমই লাথি দিবে। তাতে সমস্যা নেই, লাথিগুতো সব কিছুই সহ্য করে নিব, তবু সে তাড়াতাড়ি আসুক। তাহমি শহনের বুকে মুখ গুজে দিল। শন আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর কিছুদিন, তারপর অপেক্ষার অবসান ঘটবে ইনশাল্লাহ। আচ্ছা শোন, সামনে তো আয়ানের বিয়ে, যদিও বেশ দেরি আছে, তবু এখনই বলি, অনিমার জন্য কি কিনবি? সেটা তুই জানিস। আপাতত আমি তো বেকার, তোর স্যালারি থেকেই নিব টাকা। আমার যদিও কিছু টাকা ব্যাংকে আছে, তবে সেটা হুটহাট প্রয়োজনের জন্য রাখা। আরে টাকার কথা কে বলল? আমি বললাম এক্স্যাক্টলি কি কিনবি সেটা বল। সেসব এখনো ভাবিনি, সময় আছে তো, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। শন কথা বলতে বলতে তাহমির ঘাড়ে নাক দিয়ে ঘষতে শুরু করেছে। এর মধ্যে উষ্ণ নিঃশ্বাস তার প্রিয়তমার ছোঁয়ায় লাগাম ছাড়া লাগছে তাহমির। শন তাহমির রেসপন্স পেয়ে আরেকটু ঘনিষ্ঠ হলো। ঠোঁটে ঠোঁট রেখে চোখ বন্ধ করে আরও উষ্ণতা ছড়ালো। কিছু সময় পর দুজন দুজনের ওষ্ঠকে মুক্ত করে প্রলম্বিত নিঃশ্বাস ফেলতে ব্যস্ত হয়ে উঠল। তাহমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। প্রেগনেন্সির এই স্টেজে এসব করা ঠিক নয়। সহনও বিষয়টা জানে, কিন্তু বেচারা দীর্ঘদিন দূরে সরে থাকার ফলে কন্ট্রোলেস হয়ে গেছে। সহন প্লিজ শান্ত হ, বেবির কথা ভেবে একটু কষ্ট কর। তাহমির কথায় সহনের হুঁশ ফিরল। কিছুটা দূরে সরে বসে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেল সহন। পরক্ষণে চোখ মেলে তাকে মৃদু হেসে বলল, সরি, আমার খেয়াল ছিল না। আচ্ছা তুই থাক, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। তাহমি মাথা নেড়ে সম্মতি দিল। শন বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেল। নিজেকে শান্ত করার জন্যই সে ছাদে যাচ্ছে। লোকটা সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহমির। বেবি আসলে ওর দিকে তাকিয়ে খুব
বেবি আসলে ওর দিকে তাকিয়ে সব দুঃখ কষ্ট ভুলে যাবে দুজনেই। ইদানিং সত্তা শেখের শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, যদিও তিনি মুখে কিছু কাউকে বলেননি, কিন্তু শরীরের অবস্থা দেখে বেশ বোঝা যায় প্রায় শহরের বাইরে কোথাও চলে যান তিনি। অনিমা জিজ্ঞেস করলে বলেন ডাক্তার মাঝে মধ্যে হাওয়া বদল করতে বলেছেন তাকে, সেজন্য শহরের বাইরে গিয়ে ঘুরে আসে। অনিমারও খুব ইচ্ছে বিয়ের পর সবাইকে একসাথে নিয়ে ঘুরতে যাবে। 2 মাস পরেই পরীক্ষা, দেখতে দেখতে এর সময়টাও কেটে যাবে, তাই লেখাপড়ার দিকে ভালো করে মনোযোগ দিয়েছে অনিমা। রেজাল্ট খারাপ হলে সবাই বিয়ে বসবে একেবারে। আজকাল আয়নকে ভীষণ কাছে কাছে রাখতে ইচ্ছে করে অনিমার। মনে হয় কত তৃষ্ণা বুকে জমে আছে মন খুলে কথা বলার জন্য। সেদিন আয়ন অকারণে কেমন করে কথা বলে গেল, আর সরিও বলল না। সে নিয়ে অনিমার একটু অর্থ অভিমান হয়েছিল ঠিক, কিন্তু পরে সেসব উবে গেছে। মনে রাগ কিংবা অভিমান যাই হোক, সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না মেয়েটা। সত্যি কাউকে ভীষণ ভালোবাসলে হয়তো এমনই হয়। সন্ধ্যা নেমেছে শহরের বুকে। খানিকক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হলো। টিভিতে ইসরায়েলের উপর ইরানের আক্রমণ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব নিউজ খুব মনোযোগী হয়ে দেখছে অনিমা। পুরো বাসা খালি, কি করবে একা একা? সারাদিন ফোন ঘাঁটতে আর কতই বা ভালো লাগে। বাবাও বাড়িতে নেই, বাসায় কাজ করে রহিমা আপা আছে শুধু। বয়স 20-এর ঘরে তার, কিন্তু সে থাকলেও নিজের কাজে বিজি। সাদিকে মাদুর পেতে ঘুমাচ্ছে সে। ঘরের মধ্যে নাকি তার ঘুম আসে না, কেমন দম বন্ধ হয়ে আসে। যদিও মাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু রহিমা বরাবরই তাতে ঘুমানোর অভ্যাস। পরে অবশ্য জেগে উঠে অনিমার খাবার দাবার দিবে। অসময়ে কলিং বেলের আওয়াজ শুনে নড়েচড়ে উঠল অনিমা। এমন সময় তো কারো বাসায় আসার কথা না, তবুও কেউ যে এসেছে সেটা তো নিশ্চিত। অনিমা হাতে থাকা রিমোট সোফায় রেখে দরজা খুলতে এগিয়ে গেল। তুমি? দরজা খুলে আয়নকে দেখে চমকালো অনিমা। আয়ন মুচকি এসে গাল টেনে দিল অনিমার। কেন, খুশি হওনি? সেটা নয়, এমন সময় তো কখনো আসো না, তাই। আচ্ছা, বাসায় কিন্তু আব্বু নেই, বলতে গেলে আমি একা। এখন তুমি আসবে নাকি চলে যাবে? আয়ন বুঝতে পারলো অনিমা কেন এই কথাটা বলল। অনিমাকে অবাক করে দিই কপালে ঠোঁট ছুঁয়ে দিল আয়ন। যথারীতি চমকালো অনিমা। আয়ন চোখ টিপুনি দিয়ে বাসার ভেতরে ঢুকে দরজা আটকে দিল। আমাকে কি তোমার একেবারে নিম্বাতা মনে হয়? একটুও মিষ্টি নেই কি আমার ঝুড়িতে? আমি কেন বললাম সেটা তুমি ভালো করেই জানো। যাই হোক, বসো এখানে, আমি শরবত নিয়ে আসি। বাইরে থেকে এলে তো। অনিমা আয়নকে সোফায় বসতে বলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মেয়েটা কেমন গম্ভীর হয়ে কথাবার্তা বলছে। পরিচিত অনিমার মতো দুষ্টুমি নেই তার স্বরে। আয়নের মতো তা ভালো লাগছে না, যদিও আজকে অন্য একটা উদ্দেশ্যে এসেছে এখানে। তবু আজকে অনিমার অভিমান ভাঙাবে আয়ন। আয়ন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। শরবত হাতে নিয়ে অনিমা ফিরে এলো। আয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে ফের বলল, কি হলো, দাঁড়িয়ে খাবা? বসো। ও হ্যাঁ, বসছি, তুমিও বসো। আয়ন বসলো। অনিমা অন্য সোফায় বসেছে। শরবতে চুমুক দিয়ে প্যান জুড়িয়ে গেল আয়নের। এই গরমে ঠান্ডা তরমুজের শরবত জাস্ট ওয়াও। এ হলো, ওই সোফায় গিয়ে বসলে কেন? আমার পাশে এসে বসো। আয়ন গ্লাসটি টি টেবিলের উপর রেখে দিল। অনিমা চুপ করে আছে। আয়নের কাছ থেকে নিজের পাগলামি দূরে রাখতে চাই সে। থাক, তুমি কি রাতে খেয়ে যাবে? না মানে তাহলে আমি তোমার জন্য কিছু রান্না করতে বলতাম রহিমা আপাকে। উনি কোথায়? দেখছি না তো। ছাদে গিয়ে ঘুমিয়ে আছে। ও আচ্ছা, হ্যাঁ রান্না করতে বলো তাহলে, আমি আজকে থাকবো বাসায়। আয়নের কথাই অনিমা হক চুকিয়ে গেল। কথাটা ঠিক বিশ্বাস হলো না, তাই অনিমা নিজে থেকে আবারও শুধালো, তুমি রাতে থাকবে? হ্যাঁ, কোনো সমস্যা? আয়ন বেশ স্বাভাবিকভাবেই বলল। তাতে অনিমা আরও বহরকে গেছে। থতমত খেয়ে বলল সে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি বসো, আর বিশ্রাম নিলে ঘরে গিয়ে শো কিংবা ফ্রেশ হয়ে নাও। আমি রহিমা আপাকে ডাকতে গেলাম। ঠিক আছে, যাও,
তবে সাবধানে যেও ছাদে। হুম। আয়নকে বসে ঘরে রেখে অনিমা ফোনের ফ্ল্যাশ লাইট জেলে ছাদে গেল। এমনিতে ছাদে বাতি আছে, কিন্তু রহিমা ঘুমানোর জন্য নিভিয়ে রেখেছে। মেয়েটা যে কিভাবে ছাদে অন্ধকারে ঘুমায় বুঝে আসে না অনিমার। ছেলেটার পছন্দ আছে বুঝলে আয়নের মা, যেমন মেয়ে ভালো তেমন মেয়ের বাবাও ভালো। তিশার বাবা বারান্দায় দাঁড়িয়েছিলেন এতক্ষণ, মাত্রই বিছানায় এসে শরীর এলিয়ে দিলেন। তিশার মাকে উদ্দেশ্য করে বললেন কথাটা। হ্যাঁ, সাত্তার ভাই একেবারে মাটির মানুষ। আজকাল বড় লোকদের যে অহম, সেখানে অনিমার পরিবার 100টার মধ্যে একটা। সেটাই বললাম আয়নের মা, মানে বিয়েটা হলে নিশ্চিত হই। অনিমার মতো মেয়ে ঘরে এলে তোমার আর একাকিত্ব বলে কিছু থাকবে না। আয়নের বাবা মুচকি হেসে বললেন। আমিনা ইসলামও হাসলেন। সে তো বটেই, ভীষণ কথা বলে অনিমা, কিছুটা তাহমির মতো চঞ্চল। ওদের মনে হয় দুই বোন। তৃষা আর আয়নের সাথে তো তাহমির মিল নেই। ভালোই বললে। আয়নের বাবা দুহাত বুকের সমানভাবে রেখে চোখ বন্ধ করে ঘুমানোর উদ্দেশ্যে রাতে খাওয়া দাওয়া শেষে অনিমা আয়নকে বাড়ির জন্য একটা রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আইন দ্বিমত পোষণ করেনি, চুপচাপ খেয়ে দিয়ে নিজের জন্য বদ্ধ করা ঘরে 10টার মধ্যে চলে গেছে। অনিমাও নিজের ঘরে এসেছে অনেকক্ষণ। আইনের মতিগতি কিছু বুঝতে পারছে না সে। এভাবে তো কখনো আসেনি আইন, আজ কিসের জন্য এলো? এসব প্রশ্নের কোনো উত্তর নেই ওর কাছে। তাও আবার যখন সত্তা শেখ বাড়িতে নেই তখন এলো আয়ন। ভাবনার অতলে তলি একসময় ঘুমিয়ে পড়ে অনিমা। ঠিক সময় ঘড়িতে সময় ঠিক 12টা। দেয়াল ঘড়ির আওয়াজ বেশি এলো বসার ঘর থেকে, সেই সাথে আয়নের কণ্ঠে নিজের নাম কিছুটা উচ্চস্বরে শুনে ঘুম ভেঙে গেল অনিমার। আচমকা আয়ন কেন চেঁচিয়ে উঠল সে নিয়ে ভয় হচ্ছে অনিমার। কি হলো? চোখ মুখ হাতের তালু দিয়ে ডোলে বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেল অনিমা। সমস্ত ঘর অন্ধকার। তাড়াহুড়োয় ফোনটা আনতে মনে নেই অনিমার। অন্ধকারে হাতটি ঘরের লাইট জ্বালাতে যাবে, তখনই একটা হাত এসে আটকে দিল অনিমাকে। চমকালো অনিমা। কে? আয়ান, তুমি কোথায়? আমার কিন্তু ভয় করছে। ভীতি প্রদর্শন করে বলল অনিমা। আইন অনিমাকে শান্ত করতে অন্ধকারে জড়িয়ে নিল বুকে। আমি অনিমা, শান্ত হও প্লিজ, কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। তুমি এভাবে ঘরে অন্ধকার কেন? তুমি দাঁড়াও, আমি এখনই লাইট জ্বেলে দিচ্ছি। আচ্ছা। অনিমাকে ছেড়ে দিয়ে আইন অন্ধকারে হারিয়ে গেল কিছু সময়ের জন্য। অনিমা বুঝতে পারছে না কিছু। হঠাৎ ঘর আলোকিত হয়ে উঠল। আয়ন, রাহিমা ও অনিমার বাবা সবাই সমস্বরেই বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অনিমা। অনিমা দুহাত দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে। সব কিছু কল্পনার বাইরে ছিল তার। বসার ঘরের মাঝখানে টেবিল ওপর বড় একটা সুন্দর কেক রাখা, আর সমস্ত ঘরটা বেশ সুন্দর করে সাজানো। অনিমা এগিয়ে গেল সত্তা শেখের দিকে, জড়িয়ে ধরলেন মেয়েকে তিনি। অনিমা আহ্লাদি স্বরে বলল, এজন্য তুমি মিছে মিছে বাইরে যাবে বলেছিলে? ইয়েস মাই প্রিন্সেস, সব কিছু আয়ান একাই করেছে, আমরা শুধু সাথে ছিলাম। চলো কেক কাটি। আয়নের দিকে তাকিয়ে মুচকি হাসলেন অনিমার বাবা। অনিমা বাবাকে ছেড়ে কেকের সামনে এসে দাঁড়ালো। তোমরা এত ভালোবাসো আমায়, আজীবন যেন এই ভালোবাসাটুকু অটুট থাকে। ইনশাল্লাহ থাকবে। আঙ্কেল ঘুমাবেন? সারাদিন আমার সাথে এসব কিছু ব্যবস্থা করেছেন তো, তুমি বরং কেক কেটে নাও আগে, তারপর আমরা কথা বলবো। আপা কাটেন কেক। আয়ন রাহিমার কথা মতো কেক কাটতে শুরু করলো অনিমা। প্রথমে ক্যান্ডেলগুলো ফু দিয়ে নিভিয়ে তারপর ছুরি দিয়ে কেক কাটলো। সবাই আবারও একসাথে জন্মদিনের গান গাইল। প্রিয় মানুষদের সাথে জন্মদিনের সময়টুকু কাটনি অনিমার কাছে বেস্ট গিফট মনে হচ্ছে। কেক কাটা শেষে সত্তা শেখ নিজের ঘরে চলে গেলেন। রহিমা মন মতো কেকটা খেয়ে তারপর ঘুমোতে চলে গেছে। শুধু বসার ঘরে দাঁড়িয়ে আছে অনিমা ও আয়ন। তুমি ঘুমিয়ে যাও বরং। অনিমা আয়নের হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা নিজের হাতে নিল। কেমন লাগলো সারপ্রাইজ? ভীষণ ভালো, ধন্যবাদ দেওয়ার দরকার বার্থডে দিচ্ছি না। উফ, দিতে হবে না, তার চেয়ে বরং একটু ঠোঁট ছুঁয়ে দাও বুকের মাঝখানে।
আয়নের নির্লজ্জ মার্কা কথায় কিছুটা অবাক হয়েছে অনিমা, তবে লজ্জাও লাগছে একটু আধটু। কেসে উঠল অনিমা। সেটা বিয়ের পর। এমনিতেই তো বলো কাছাকাছি আসি না, রোম্যান্স করি না, তাহলে এখন আসছো না কেন তুমি? তুমি যেমন পালাই পালাই করো তেমনই তোমাকে ভালো লাগে। ঠোঁট কাটা নির্লজ্জ হলে ভীষণ বেসামাল লাগে। সামনে তো বিয়ে, তারপর তুমি আমার।